অনিমা অসহায় দৃষ্টিতে জাবিনের দিকে তাকিয়ে আবার সামনে তাকাল। আরমান ওয়াশরুমের ফ্লোরে পড়ে আছে, মনে হচ্ছে প্রচণ্ড ব্যথা পেয়েছে। আদিব আর আরেকটা ছেলে মিলে ওকে তোলার চেষ্টা করছে। আরমান সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাচ্ছিল, শুধু হাতমুখ ধোবে, তাই দরজা লক করেনি। কিন্তু একটু এগোতেই স্লিপ করে পড়ে গেছে, আর পড়েছেও ভুলভাবে, যার ফলে অনেকটা বেশিই ব্যথা পেয়েছে। আরমানের চিৎকারেই সবাই ছুটে এসছে। ওকে তুলে আনতে আদিব একটা ছেলেকে নিয়ে গেছে। আরমানের মা সহ সবাই মোটামুটি অস্থির হয়ে গেছে আরমানের এরকম অবস্থায়। আরমান ব্যথায় কাতরাচ্ছে। এমনিতেই রেগে থাকলেও অনিমার এবার একটু মায়া হচ্ছে বেচারার ওপর। এটাও বুঝতে পারছে যে আদ্রিয়ানি কিছু একটা করেছে। ওরা সবাই ধরাধরি করে আরমানকে খাটে বসাতে চাইল, কিন্তু আরমান ব্যথায় চিৎকার করছে। ওরা বুঝল যে আরমানের হয়তো কোথাও ফ্র্যাকচার হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, তাই কাছের হাসপাতালে নিয়ে গেল ওকে। আরমানের সাথে আরমানের বাবা আর ও আদিবের আরও দুজন কাজিন গেছে। কিছুক্ষণ পর আরমানের মাও পার্স নিয়ে ছুটলেন, তাই পেছনে পেছনে আদিবও গেছে। আরমানকে নিয়ে যাওয়ার পর সবাই কিছুক্ষণ আপোষস করে কাজে লেগে পড়ল। কাল বিয়ে, তাই এখন বসে থাকলে চলবে না, পরে না হয় আবার খবর নিয়ে নেবে। অনিমা ভাবছে এত কিছু হয়ে গেল অথচ আদ্রিয়ান কেন এলো না। নিচে সবাই মিলে বসে তরকারি, মশলা, পেঁয়াজ সব কাটছে রান্না জন্যে। অনিমা, জাবিন, রাইমা ওরা সবাই সোফায় বসে আছে। অনিমা দাঁত দিয়ে নখ কাটছে আর আশেপাশে তাকিয়ে আদ্রিয়ানকে খুঁজছে। রাইমা বলল, ইস, কি হয়ে গেল না? আমার দুদিন ধরেই কেমন মনে হচ্ছিল একটা কিছু হবেই। দেখ, হয়ে গেল। জাবিন একটু বিরক্তি নিয়ে বলল, দূর, তেমন কিছুই তো হলো না। আমি তো ভেবেছিলাম আরও মারাত্মক কোনো অবস্থা হবে, কিন্তু হলো কই? অনিমা অবাক হয়ে বলল, এটা তোমার কম হচ্ছে? না, তা না, কিন্তু হ্যাঁ, এক্সপেকটেশন আরও বেশিই ছিল। ভেবেছিলাম ৩-৪ মাসের মধ্যে উঠতে পারবে না, কিন্তু এখন মনে হচ্ছে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। অনিমা অবাক হতে গিয়েও হল না, শুধু একটা হতাশ নিঃশ্বাস ত্যাগ করল। যেমন ভাই আর তেমন বোনই তো হবে। এত অবাক হওয়ার কিছু নেই। এমন সময় আদ্রিয়ান চোখ ডলতে ডলতে বেরিয়ে এলো, চারপাশে চোখ বুলিয়ে লম্বা হাই তুলে বলল, সব এত চুপচাপ কেন? কিছু কি হয়েছে? আদিবের মা আফসোসের সুরে বললেন, আর বলিস না আদ্রি, আরমানটা সকাল সকাল ওয়াশরুম থেকে পড়ে ভীষণ ব্যথা পেয়েছে, হাসপাতালেও নিতে হল। আদ্রিয়ান অবাক চেহারা করে বলল, কি বলছো? আমাকে একবার ডাকবে তো? এখন ভালো আছে তো? মানে বেশি কিছুই হয়নি তো? পায়ে কি যেন হয়েছে বলল, আর হাতের কনুইয়ের হাড়ে ফ্র্যাকচার হয়ে গেছে। ওহ, সো স্যাড। আমি তো কিছু টেরই পাইনি, অনেক রাত করে ঘুমিয়েছি তো। কথাটা বলে আদ্রিয়ান ওখান থেকে সরে এসে সোফায় বসল। অনিমা চোখ ছোট ছোট করে দেখছে আদ্রিয়ানকে। ও খুব ভালো করেই জানে যে আদ্রিয়ান সবটাই জানে, কিন্তু শেয়ানাগিরি করে সবার সামনে ভালো হচ্ছে। আশিস অনেকগুলো চেয়ার একত্র করে দুহাতে ধরে আনছিল। আদ্রিয়ানের কথা শুনে আশিস বলল, হ্যাঁ সেই, এত খাটাখাটনির পর ঘুম তো বেশি আসবেই। বলতে বলতে চেয়ার নিয়ে আশিস চলে গেল। তখন নাহিদ আর অভ্র দুজনেই এল। অভ্র আর জাবিনের চোখাচোখি হল কয়েক সেকেন্ডের জন্যে। অভ্র চোখ সরিয়ে বসে পড়ল। নাহিদ এসে আদ্রিয়ানের বসা সোফাটার হ্যান্ডেলের ওপর বসে আদ্রিয়ানের কাঁধে হাত রেখে বলল, তো ভাই, এত পরিশ্রমের পর ঘুম ভালো হয়েছে তো? আদ্রিয়ান হেসে ঘাড়ে হাত দিয়ে একটু আড়মোড়া ভেঙ্গে বলল, সলিড হয়েছে। কথাটা বলে অনিমার দিকে তাকিয়ে দুষ্টু একটা হাসি দিল আদ্রিয়ান। অনিমা ভ্রু কুঁচকে ফেলল।
এই ছেলেটা যে কোনো লেভেলের পাগল সেটা আস্তে আস্তে বুঝতে পারছে অনিমা এখন। নাহিদ বলল, হ্যাঁ সলিড তো হবেই, তাই না? মনে জ্বালাই বড় জ্বালা, সেটা মিটে গেলেই সব শান্তি। জাবিন একটু চিন্তা করে বলল, কিন্তু ভাইয়া, আই হ্যাভ এ খুব গভীর প্রশ্ন। তুই ওনাকে ওয়াশরুমে ফেললি কি করে? আদ্রিয়ান একটু হাসল। নাহিদ বলল, আমি বলছি ইনি একা করেননি, আমাদের সবাইকে ক্রাইম পার্টনার বানিয়ে ছেড়েছে, বুঝলে না? জাবিন মাথা নাড়ল। নাহিদ হেসে বলল, আদ্রিয়ান আরমানের ওয়াশরুমের টাইলসে সুন্দর করে সাবান আর ওয়েল মেখে একেবারে পিচ্ছিল করে দিয়ে এসছিল। আমরাও হেল্প করেছি, রাইমা বলল। কিন্তু তোমরা ঢুকলে কি করে? অভ্র বলল, আসলে ব্যালকনির দরজা খোলা ছিল, আমি আর আশিস ভাই মই ধরেছি, স্যার আর নাহিদ ভাই ভেতরে গেছিল, আর আদিব ভাই পাহারা দিয়েছিল। জাবিন হেসে দিয়ে দিয়ে বলল, ওয়াও, কিন্তু পরে তো কেউ কিছু পায়নি বাথরুমে? পাবে কি করে? সবাই যখন আরমানকে নিয়ে ব্যস্ত ছিল তখন আমি আর নাহিদ ভাই ক্লিন করে দিয়েছি। এই জন্যই তো ওকে তুলতে শুধুই আদিব আর আরেকটা ছেলেকে নিয়েছিল। ছেলেটাও সব জানত, পা টিপে টিপে গেছিল যাতে ওখানে পা পড়লেও স্লিপ না করে। বাহ, তালিয়া তালিয়া। নাহিদ আর অভ্র কলার ঠিক করে একটু ভাব নিল। অনিমা হতাশ দৃষ্টিতে তাকালো এদের দিকে। সত্যিই সবগুলোরই তার ছেঁড়া। কিন্তু আদ্রিয়ানের ভয় আর কিছু বলল না। অভ্র নাহিদের দিকে তাকিয়ে বলল, তো নাহিদ ভাই, আপনার কি খবর? মানে আমাদের ভাবি কোথায়? আমাদেরও তো দেখাবেন নাকি? আদ্রিয়ান বলল, হ্যাঁ একদমই তাই। তনয়ার কথা তো বলেই গেছিলাম কবে আসছে দেশে। নাহিদ মাথা চুলকে বলল, কেন এক্সট্রা প্যারা দিচ্ছিস ভাই? এখন দেখ কত স্বাধীন আছি। মহারানী এলেই আমায় ইন্ডিপেন্ডেন্সির রফাদফা করে দেবে। ওসব ছাড়, এটা বল যে ভাবিকে সত্যি সত্যি ভাবি কবে বানাচ্ছিস? এখন তো লাইসেন্স ছাড়াই ভাবি ডাকতে হচ্ছে। এবার তো বল লাইসেন্স কবে করছিস? আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে একটুখানি হেসে বলল, সেটা তো বলেই দিয়েছি, স্বয়ম্বরা যেদিন বরমালা পরাবে। আদ্রিয়ান কথাটা শুনে অনিমা হালকা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। আদ্রিয়ানের কথা শুনে রাইমা, জাবিন, নাহিদ অভ্র একসাথে বলে উঠল, ওগো স্বয়ম্বরা, এবার তো বরমালা পরিয়ে দাও। অনিমা আর ওখানে বসে থাকতে পারল না। লজ্জা পেয়ে ওখান থেকে উঠে চলে গেল। ও এমনিতেই এ বিষয়ে ভীষণ লাজুক। তার ওপর ওরা সবাই বারবার ইচ্ছে করেই ওকে এভাবে অস্বস্তিতে ফেলে। রঞ্জিত চৌধুরী আর কবির শেখ কেবিনে বসে কাজ করছিলেন, তখন ওখানে রিক এলো। আসলে কালকে আদিবের বিয়েতে ও যাবে সেটা বলার জন্যেই এসছে। রিক নক করে বলল, ড্যাড আসব? রঞ্জিত চৌধুরী না তাকিয়েই বললেন, হ্যাঁ এসো। রিক ভেতরে এসে বলল, ড্যাড আমি। রিকের কথা শেষ হওয়ার আগেই রঞ্জিত চৌধুরী মাথা উঠিয়ে বললেন, কালকে তোমাকে দক্ষিণ গ্রামের সাইডের গোডাউনটায় যেতে হবে, আর ওখানকার লোকেদের সাথে দেখাও করবে। ইলেকশন সামনে, তাই একটু সিনসিয়ার হও। কিন্তু বাবা, আমি কাল আদিবের বিয়েতে যাব ভাবছিলাম। আদ্রিয়ানের বন্ধু আদিব? হ্যাঁ, ও আদ্রিয়ানের বন্ধু। তোমার বন্ধু তো নয়, তাই ওখানে যাওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। কিন্তু গ্রামের ওখানে যেতে হবে। কিন্তু আমার শর্ত ভুলে গেছ? রিক রঞ্জিত চৌধুরীর দিকে তাকিয়ে একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, আর কিছু না, এখন যেতে পারো। রিক হনহনে পায়ে বেরিয়ে গেল। কবির শেখ মুখ দিয়ে চাহ টাইপ শব্দ করে উঠে গেলেন রিকের পেছনে পেছনে। এরপর রিককে বোঝালেন যে রঞ্জিত চৌধুরী যেটা বলছে আপাতত সেটা করাই ঠিক হবে।
কিছু যুক্তি দিয়েও দেখিয়ে রিককে বোঝাতে সক্ষম হলেন। রিক প্রথমে আদ্রিয়াকে ফোন করে বলল যে ও যাবে না। আদ্রিয়ান তেমন রিয়্যাক্ট করেনি, শুধু বলেছে আসলে ভালো লাগতো, বাট ঠিক আছে। তবে প্রমিস করিয়ে নিয়েছে যে খুব শীঘ্রই ওর এখানকার বাড়িতে আসতে হবে। রিকও প্রমিস করেছে তাড়াতাড়ি যাবে। এরপর স্নিগ্ধাকে ফোন করে জানিয়েছে ও যাবে না, তাই কোনো প্রস্তুতির দরকার নেই। স্নিগ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলেছে। শুধু ছোটবেলা থেকেই সবসময় সব আনন্দ, উৎসব, খেলাধুলা, বন্ধুবান্ধব থেকে দূরেই রাখত রিকের বাবা ওকে। রিক না শৈশবের অজ্ঞানতার আনন্দ উপভোগ করতে পেরেছে, না কৈশোরের উচ্ছলতা উপভোগ করতে পেরেছে। তাই হয়তো যৌবনে ও এতটা উগ্র আর বদমেজাজি। আরমানকে দুপুরের পরে নিয়ে আসা হয়েছে বাড়িতে। বেচারা এখনো হাঁটতে পারছে না, হাতে ব্যান্ডেজও আছে। ওর মাথা থেকে আপাতত অনিমার চিন্তা সরে গেছে। সে নিজেকে নিয়েই ব্যস্ত। ওকে রুমে শুইয়ে দেওয়া হয়েছে। সবাই গিয়েই দেখে এসছে ওকে। অনিমাও গিয়ে একবার দেখে এসছে। আরমানের অবস্থা দেখে একটু মায়া হচ্ছিল ওর, কিন্তু বেশি মায়া দেখাতে যায়নি। তাহলে ছেলেটা যেটুকু সুস্থ আছে পড়ে তাও আর থাকবে না। সারাদিনের কাজে আদ্রিয়ানও ব্যস্ত, তাই অনিমার সাথে তেমন কথা বা দেখা হয়নি। সন্ধ্যার আগ দিয়ে তীব্র, স্নেহা আর অরুমিতাও এলো। আসলে ওরা কালকে আসতে চেয়েছিল, কিন্তু আদিবের জোড়াজুড়িতে আজকেই আসতে হলো। অনিমা ওদেরকে পেয়ে আরও খুশি হয়ে গেছে। যদিও জাবিন রাইমা ওদের সাথেও ও ফ্রি, কিন্তু ওদের সাথে অনিমা একটু বেশি এটাচ। ওরা বসে আড্ডা দিচ্ছে, তার মাঝে স্নেহা বলল, কত কিছু মিস করলাম ইয়ার। আমি তো দুদিন আগেই আসতে চেয়েছিলাম, কিন্তু এই গবেটটার জন্যে পারিনি। তীব্র হালকা ধমকে বলল, চুপ কর, তোর কোনো কালের আত্মীয়র বাড়ি এটা? একদিন আগে এসছি, এটাই অনেক। গাধা মেয়ে একটা। আমি গাধা? গাধাই তো। তাহলে এই গাধার সাথে প্রেম করিস কেন শুনি? ফেঁসে গেছি তাই। স্নেহা রেগে বলল, আচ্ছা তাই, ফাইন, দেন ব্রেকআপ। তীব্র বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ ব্রেকআপ। অনিমা আর অরুমিতা একটু বিচলিত না হয়ে আরামে চানাচুর চিবোচ্ছে। এতে ওরা এখন অভ্যস্ত। এদের সপ্তাহে 4 বার ব্রেকআপ হয়, 8 বার প্যাচআপ হয়। এই নতুন কিছুই না। অনেকে ঝাঁকঝমকভাবে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ। অনিমা সুন্দর করে হলুদ রঙের শাড়ি পরে হালকা করে সেজেছে। কৃত্রিম ফুলের হালকা কিছু গহনা পরে চুল ছেড়ে দিয়ে করিডোর দিয়ে দ্রুত যাচ্ছে, এমনিতেই লেট হয়ে গেছে তাই। সবাই অনেক আগেই চলে গেছে ওপরে। হঠাৎ করেই কেউ হাত টেনে ওকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। অনিমা তাকিয়ে দেখে আদ্রিয়ান মুচকি হাসছে। হলুদ পাঞ্জাবি পরেছে, লাল ওড়নার মতো কিছু একটা গলায় ঝুলিয়ে রাখা আছে, চুলগুলোও কপালে পড়েছে খানিকটা, মুখে সেই সুন্দর হাসি। অনিমা রেগে বলল, সবসময় এভাবে হুটহাট টেনে নেওয়া আর দরজা বন্ধ করা কি আপনার জন্মগত দোষ? আদ্রিয়ান অনিমাকে টেনে নিজের সাথে মিশিয়ে বলল, উমহুম, প্রেমগত দোষ। ছাড়ুন, দেরি হচ্ছে। হোক দেরি। আমি বেশি ইম্পর্টেন্ট নাকি হলুদের প্রোগ্রাম? অনিমা মুখ বাঁকিয়ে বলল, হলুদের প্রোগ্রাম? আদ্রিয়ান ওকে আরেকটু কাছে টেনে বলল, তাই না? তাই তো। আপনি তো একটা পাগল। আরমানের সাথে এটা না করলেও হতো। আদ্রিয়ান এবার একটু চেপে ধরে রাগীভাবে বলল, কেন মায়া হচ্ছে ওর জন্যে? অনিমা কিছু বলল না। যদি বলে হ্যাঁ তাহলে আর রক্ষা থাকবে না। ও তোমাকে পছন্দ করেছে, সেটা বিগ ডিল না। করতেই পারে, বাট তোমার গায়ে হাত দেওয়া, পেন্ডেন্ট পরিয়ে দেওয়া ওর উচিত হয়নি। ইউ নো আই কান্ট টলারেট। তাই ওর শাস্তিটা অর্ধেক আমি দিয়েছি, অর্ধেক ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছে। আমি শুধু পড়ে যাওয়ার ব্যবস্থা করেছি।
অল্প ব্যথাও পেতে পারত, কিন্তু এত বাজেভাবে পড়েছে সেটা ওর কপালের দোষ। আমি কি করতে পারি? অনিমা শুধু বোকার মতো তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। কত সহজে নিজের সব দোষ ভাগ্যের ঘাড়ে চাপিয়ে দিল। বাহ, ভাগ্য হয়তো আদ্রিয়ানকে মনে মনে বকছে অনিমার মতো। আচ্ছা, যদি এরপর আবার আমার পেছনে পড়ে তো? পড়বে না, শিওর থাকো। কেন? আদ্রিয়ান ফিসফিসে আওয়াজে বলল। সিক্রেট। অনিমা মুখ গোমরা করে নিল। এত সিক্রেট কেন এই ছেলের মধ্যে? পরে কিছু একটা ভেবে একটু কৌতূহলী হয়ে বলল। আরমানের মায়ের মাথা থেকে বিয়ের ভূত কি করে নামল? মানে কি করেছেন আপনি? ওটাও সিক্রেট। অনিমা করুণ স্বরে বলল। বলুন না। আদ্রিয়ান আড়াআড়ি স্টাইলে ভ্রু বাঁকিয়ে বলল। বলতেই হবে? অনিমা হ্যাঁ বোধক মাথা নাড়ল। আদ্রিয়ান অনিমার দিকে একটু ঝুঁকে বলল। বলেছি যে তুমি এক বিশাল বড় মাফিয়ার হবু বউ। লোকটা ভীষণ ভয়ঙ্কর, কিন্তু সে তোমাকে পাগলের মতো ভালোবাসে। আর তোমার দিকে যে চোখ তুলে তাকায় তাকে সোজা ওপরে পাঠিয়ে দেয়। একবার একজনের চোখও তুলে নিয়েছে। শুধু তাই না, কোনো ছেলের মাও যদি এমন চিন্তা করে তাকেও বুঝতেই পারছ। তার নজর সবসময় তোমার ওপর থাকে। সো আরমানের লাইফ ইজ ইন রিস্ক। ব্যাস। এটুকু শুনেই মহিলার হাওয়া ফুসলাইক বালুন ইউনো। অনিমা হেসে দিয়ে বলল। আপনি সত্যিই একটা পাগল। হতে পারি। হয়েছে, এবার ছাড়ুন। অনিমা ছাড়াতে নিলেই আদ্রিয়ান অনিমাকে একদম নিজের কাছে এনে গালে আলতো করে হলুদ লাগিয়ে দিল। অনিমা আদ্রিয়ানের আলতো স্পর্শে আগেই চোখ বন্ধ করে নিয়েছে। আদ্রিয়ান অনিমার কপালে কপাল লাগিয়ে ফলল। ওপরে সবাই সবাইকে হলুদ লাগাবে, কিন্তু তোমার ওপর প্রথম অধিকার আমার। আমার অধিকার আমি বুঝে নিতে জানি মায়াবিনী, তাই প্রথম হলুদ আমিই তোমাকে ছোঁয়ালাম। আজকে আদিব আর রাইমার বিয়ে। সকাল থেকে বাড়িতে সবার মাঝেই চরম ব্যস্ততা। তবে ঔষধ আর গোত্রাতের ধকলের জন্যে অনিমার ঘুমটা একটু দেরিতেই ভাঙল। রাতে পরে থাকা হলুদ শাড়িটা না পাল্টেই লম্বা হাই তুলতে তুলতে গার্ডেন এরিয়াতে গিয়ে দেখল রাইমাকে গোসল করানো হচ্ছে। গোসল বলতে ওই একটু তেল হলুদ ছুঁয়ে জল ঢেলে দেওয়া। অনিমা ওদের সাথে যোগ দিল। রাইমাকে ওরা বারবার বিভিন্ন কথা বলে লজ্জায় ফেলছে। আর বেচারি সত্যিই লজ্জা পেয়ে একদম গুটিয়ে যাচ্ছে। ওখানকার কাজ সেরে রাইমাকে গোসলে পাঠিয়ে অনিমা, জাবিন, অরুমিতা, স্নেহা ওরা ওপর পাশে এসে দেখে আদিবকে সবাই জোর করে ধরে রেখেছে। ওরা ব্যাপারটা ঠিক বুঝতে পারল না। সবাই মিলে বেচারার সাথে এরকম জবরদস্তি করার মানে কি? তাই আরেকটু এগিয়ে যেতেই ব্যাপারটা বোধগম্য হল ওর কাছে। সবাই আদিবকে তৈলাক্ত হলুদ মাখিয়ে গোসল করাবে, কিন্তু আদিব সেটা করবেই না। আদ্রিয়ান, আশিস, নাহিদ, তীব্র সবাই ওকে জোর করে ধরে রেখেছে। এক প্রকার জোর করে আদিবকে হলুদ মাখানো হল। অভ্র খুব দায়িত্ব নিয়ে সবগুলো মুহূর্তকেই ক্যামেরা বন্দি করে নিচ্ছে। অনিমারা সবাই খিলখিল করে হাসছে এই দৃশ্য দেখে। আদ্রিয়ানের চোখ হঠাৎ অনিমার ওপর পড়তেই আদ্রিয়ান থমকে গেল। হালকা অগোছালো শাড়ি, খোলা চুল, মুখে ঘুম ঘুম ভাব। আদ্রিয়ানকে ঘায়েল করার জন্যে এটুকুই যথেষ্ট। অনিমা আদ্রিয়ানের দিকে তাকাতেই আদ্রিয়ান বুকে হাত দিয়ে কিছু একটা বোঝাল। অনিমা হালকা লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। এমনিতেই এই লোকটা সবসময় ওকে লজ্জায় ফেলতে প্রস্তুত। কালকেও হলুদের ব্যাপারটা নিয়ে অস্বস্তিতে পড়েছে ও। ওপরে যেতেই সবাই মিলে জেকে ধরছে যে গালে হলুদ কি করে এলো। অনিমা কি বলবে বুঝতে পারছিল না। আদ্রিয়ানের কড়া নির্দেশ ছিল যে হলুদ মোছা যাবে না। তাই তো এভাবেই সবার সামনে আসতে হলো। সবাইকে কোনোরকমে বুঝিয়ে দিলেও ওরা যারা আদ্রিয়ানের ব্যাপারটা জানে সবাই আন্দাজ করতে পেরেছিল। বেচারিকে এই নিয়ে ভীষণ জ্বালিয়েছে ও।
অনিমার চোখ অরুমিতার দিকে পড়তেই ও খেয়াল করল যে অরুমিতা একবার আশিসের দিকে তাকিয়েছে কিন্তু পরে আর তাকায়নি। অথচ আশিস একটু পরপরই অরুমিতার দিকে কেমন একটা শুকনো মুখ করে তাকাচ্ছে। ব্যাপারটা খটকা লাগলেও পরে অনিমা তেমন গুরুত্ব দিল না। তবে বলা বাহুল্য তীব্র আর স্নেহার তথাকথিত ব্রেকআপ এখনও চলছে। অভ্র ছবি তুলতে তুলতে এগোচ্ছে, হঠাৎ জাবিনের সাথে ধাক্কা লাগে। অভ্র বিরক্ত হলেও কিছু বলল না। ভাবছে না জানি এই মেয়ে আবার কি চেঁচামেচি শুরু করে দেয়। অভ্র ধারণাকে সত্যি করে জাবিন রেগে বলল, বারবার আপনার ধাক্কাটা আমার সাথেই লাগে কেন শুনি? পছন্দছন্দ হয়ে গেছে নাকি? চান্স মারছেন? যত যাই করুন আমি এত সহজে পড়ছি না ওকে। ইন ইউর ড্রিম। কথাটা বলে অভ্র কেটে পড়ল। মাঝে মাঝে ইচ্ছে করে এই মেয়েকে ঠাটিয়ে একটা চড় মারতে। সারের বোন বলে ছেড়ে দেয়। ওদিকে জাবিন বোকার মতো তাকিয়ে রইল। এভাবে অপমান? সেদিন শুধু শুধুই এর প্রশংসা করছিল। প্রশংসার যোগ্য নয়। লোকটা একটা আস্ত বজ্জাত। কিছুক্ষণ পরেই সবাইকে হলুদ দিয়ে মাখিয়ে দেওয়ার খেলা শুরু হল। যে যাকে পারছে এক প্রকার হলুদ স্নান করিয়ে দিচ্ছে। অনিমাদের দিকে কেউ এখনো আসেনি, তবে আসছে। হঠাৎ করেই অনিমা নিজের কোমরে স্পর্শ পেয়ে কেঁপে উঠল। কোমরের উন্মুক্ত অংশটায় তাকিয়ে দেখে হলুদের ছড়াছড়ি। ও দ্রুত পাশে তাকিয়ে দেখে কেউ নেই। হঠাৎ পেছনে থেকে কানের কাছে কেউ ফিসফিসিয়ে বলল, বলেছিলাম না প্রথম অধিকার আমার। অনিমা চোখ বন্ধ করে ফেলল। একটু পর চোখ খুলে সামনে তাকাতেই দেখল আদ্রিয়ান যাচ্ছে। পেছনে ফিরে তাকিয়ে বাঁকা হেসে একটা চোখ টিপ মারল ও। অনিমা চোখ নামিয়ে হেসে দিল। লোকটা সত্যিই আস্ত এক পাগল। ততক্ষণে জাবিন ওরাও যোগ দিল এতে। সবাই বেশ মজা করে খেলছে। তবে অনিমা খেয়াল করল যে আদ্রিয়ানকে কেউ হলুদ লাগাতে পারছে না। ও এদিক ওদিক পালাচ্ছে শুধু। অনিমা ভাবল একে তো এভাবে বেঁচে যেতে দেওয়া যায় না, কিছুতেই না। কিছু একটা করতেই হবে। অনিমা জাবিন, অরু আর স্নেহাকে ডেকে কানে কানে কিছু একটা বলল। ওরা এবার আদ্রিয়ানের পেছনে পড়েছে। কিন্তু আদ্রিয়ানকে ধরে ফেলা তো এত সহজ নয়। আদ্রিয়ান পালিয়ে একটু দূরে গিয়ে গাছের সাথে হেলান দিয়ে হালকা জোরে শ্বাস নিচ্ছে, ফোনটা বের করতে যাবে এমন সময় কেউ ওর দুগাল ভর্তি করে হলুদ লাগিয়ে দিল। আদ্রিয়ান হকচকিয়ে তাকিয়ে দেখল অনিমা খিলখিলিয়ে হাসছে। যে হাসি আদ্রিয়ানকে বারবার মারে। আদ্রিয়ান চোখ ছোট করে বলল, জান পাখি, এটা কি ঠিক হলো? অনিমা হাসতে হাসতে বলল, একদম ঠিক হয়েছে। এই নিয়ে দুবার আমার গায়ে হলুদ মাখিয়েছেন। আমি অতি সুন্দরভাবে তার শোধ তুললাম। বলে দৌড়ে পালাতে নিলেই আদ্রিয়ান ওর হাত ধরে একটানে নিজের কাছে নিয়ে এসে গাছের সাথে চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ বেবি? আমার সবকিছুরই অর্ধেক ভাগ তোমার। নিজের ভাগটুকু না নিয়ে চলে গেলে হবে? অনিমা কিছু বলার আগেই আদ্রিয়ান নিজের গাল অনিমার গালের সাথে জোরেই ঘষে দিল। আদ্রিয়ানের হালকা খোঁচা দাড়িতে ব্যথা পেয়ে অনিমা আহ করে উঠল। আদ্রিয়ান পিঞ্চ করে বলল, লাগলো বুঝি? অনিমা একগাদা বিরক্তি নিয়ে বলল, রকস্টার সাহেব, আপনি জানেন আপনি খুব খারাপ একটা লোক। হ্যাঁ জানি তো, ভীষণ খারাপ। কিন্তু এই খারাপ মানুষটাও কারো মায়ে জড়িয়ে গেছে। কোনো এক মায়ারাজ্যের মায়াবিনী রাজকন্যা তাকে বশ করে নিয়েছে। অনিমার সাথে সাথেই চোখ নামিয়ে নিল। আদ্রিয়ান ওর আরেকটু কাছে গিয়ে বলল, এই এসে সকালে এরকম এলোমেলো ভাবে বেরিয়ে চলে আসে। তুমি কি জানো তার এমন হুটহাট ঘায়েলকারী রূপ আমাকে মেরে ফেলে? একদম মেরে ফেলে। অনিমা আবার চোখ তুলে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান ভ্রু নাচাতেই ও মুচকি হেসে আবারও চোখ নামিয়ে নিয়ে আদ্রিয়ানকে ছাড়িয়ে চলে গেল। এই লোকটার সামনে আর থাকা যাবে না। এর এক একটা বাক্য ভীষণই ভয়ঙ্কর,
ওর সর্বস্ব কাঁপিয়ে রেখে দেয়। আদিব আর রাইমার বিয়ে ভালোই ভালোই হয়ে গেছে। সারাদিন অনেক হই হুল্লোড় করেই কেটেছে সবার। রাতে সবাই ফ্রি হয়ে যে যার যার মতো শুতে চলে গেছে। সবাই আজ সত্যিই খুব ক্লান্ত। তাই অরুমিতা জল খেয়ে রুমে শুতে যাচ্ছিল, হঠাৎ পেছনে থেকে কেউ একজন ডেকে উঠল। অরুমিতা তাকিয়ে দেখে আশিস দাঁড়িয়ে আছে। অরুমিতা চলে যেতে নিলেই আশিস দ্রুত এগিয়ে গিয়ে বলে, অরু প্লিজ আমার কথাটা শোন। অরুমিতা পেছনে ঘুরে তাকিয়ে বলল, প্রথমত অরুমিতা হবে, আর দ্বিতীয়ত কথা বলার মতো কোনো সম্পর্ক হয়তো আমাদের মধ্যে নেই, তাই না? কোনোদিনও ছিল না? ছিল তো। আপনার জন্যে টাইম পাস আর আমার জন্যে ভুল। যাই হোক, অতীত ঘাটব না আমি। আসছি। অরুমিতা যেতে নিলেই আশিস বলল, সরি। আমি জানি আমি আগেও বলেছি যে আমি অতীতকে ভুলে গেছি। তাই এসব নিয়ে মাথা না ঘামানোটাই ভালো হবে। ভালো আছি আমি। তাই দয়া করে আমাকে বিরক্ত করতে আসবেন না। আশিসকে আর কিছু বলার সুযোগ না দিয়েই অরুমিতা ওর রুমে চলে গেল। স্নেহা ঘুমিয়ে পড়েছে। অরুমিতা ফোনে আশিসের পাঠানো আনসিন মেসেজটা দেখল। স্ক্রিনে তাকিয়ে ভাবল সেদিনের কথা, যেদিন এই অপরিচিত আশিসের সাথেই চ্যাটিংয়ে প্রথম কথা হয়েছিল। কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে ফোন চেক করতে গিয়ে আবার সেই আইডি থেকে মেসেজ দেখে অবাক হয়েছিল ও। যেখানে লেখা ছিল, আমি তোমার ফ্রেন্ডের বিএফের কাজিন হই, তোমার সাথে জরুরি কথা ছিল। তখন ওর মনে একটু কৌতূহল জেগেছিল, লোকটা কি বলবে। এরপরেই অরুমিতা রিপ্লে করেছিল, ফরমালি কিছু কথাবার্তাও বলেছে। পরে জানতে পেরেছিল যে সত্যিই ওর রুমমেটের বিএফের কাজিন হয়। পরে চ্যাটিংয়ের মাধ্যমেই টুকিটাকি কথা হওয়া শুরু হয় ওদের মধ্যে, যা ধীরে ধীরে বাড়তে সাথে। এরপর দুজনের মধ্যেই বেশ ভালো বন্ডিংও হয়ে যায়। হঠাৎ একদিন আশিস অরুমিতাকে প্রপোজ করে বসে। অরুমিতা অবাক হয়েছিল। আশিসকে যে ওর পছন্দ না সেরকম কিছুই না, কিন্তু হঠাৎ এভাবে প্রপোজ করাতে কি বলবে বুঝে উঠতে পারছিল না। স্নেহার ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে অরুমিতা। স্নেহা ভাঙা কণ্ঠে বলে, কি রে, বসে আছিস কেন? ঘুমাবি না? অরুমিতা মাথা নেড়ে চুপচাপ শুয়ে পড়ল। অতীতের কথা ও আর ভাববে না। যা হওয়ার সেটা হয়ে গেছে। ও ওর বর্তমানে বাঁচবে, পেছনে ফিরে আর তাকাবে না। বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ। আজ অনিমারা সবাই ফিরে যাবে এখন। বিকেলে আদিব আর রাইমা চট্টগ্রাম যাবে ওদের দেশের রাইমাদের বাড়ি। নাহিদ আদ্রিয়ানদের সাথে ওদের বাড়িতে যাবে। ওখানেই আপাতত থাকবে ও। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরোতে যাবে, তখনই আদিবের দাদি অনিমা আর আদ্রিয়ানকে ডেকে পাঠাল। ওরা দুজনেই বেশ অবাক হল। হঠাৎ ওদের আবার কেন? ভেতরে গিয়ে দেখে আদিবের মাও বসে আছে। ওরা গিয়ে দাঁড়াতেই আদিবের দাদি বলল, তোমরা যে মামাতো ফুপাতো ভাই বোন নও সেটা আমি দুদিন দেখেই বুঝে গেছি। আদিবের মাও বলল, হ্যাঁ সেই। তোমাদের আচরণ, অনিমার ভাইয়া বলতে এত সংকোচ, সব দেখে এমনিতেই বুঝে গেছিলাম। যাই হোক, বিয়ে কবে করছো? আদ্রিয়ান মাথা চুলকে একটু হেসে বলল, আসলে। আদিবের দাদি বলল, এসব আসলে নকলে ছাড়ো, তাড়াতাড়ি বিয়ে টিয়ে করে ফেল। আমরা তোমাকে চিনি তাই কিছু মনে করিনি। জানি তুমি কেমন তাই, কিন্তু লোকে তো বুঝবে না। কেচ্ছা রটাতে সময় লাগে না। তারপর অনিমাকে উদ্দেশ্যে করে বলল, আর এই মেয়ে আমার এই ডানপিটে লাগাম ছাড়া নাতিটাকে তাড়াতাড়ি আঁচলে বেঁধে ফেলত। পরের বছর বড় মা বলে ডাকার মতো কেউ যেন চলে আসে। হ্যাঁ। দাদির কথা শুনে আদ্রিয়ানের কাশি শুরু হয়ে গেল। অনিমা অবাক হয়ে তাকাল। কথাটার মানে বুঝতে কিছুক্ষণ লাগল ওর।
মানেটা বোঝার সাথে সাথে মারাত্মক লজ্জা পেল অনিমা। দ্রুত ওখান থেকে বেরিয়ে চলে এল। সবাই কি পেয়েছে কি? ছুরি থেকে বুড়ি সবাই কি ওকে লজ্জা দেওয়ার দায়িত্ব নিয়ে বসে আছে নাকি? আদ্রিয়ানের সামনে দাদি কি বলল এটা? এখন আদ্রিয়ানের সামনে কি করে দাঁড়াবে ও? কি লজ্জা! দুপুরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে আদ্রিয়ান, অনিমা, জাবিন, অভ্র, নাহিদ যে যার যার রুমে দীর্ঘ সময়ের লম্বা ঘুম দিয়েছে। সবাই ক্লান্ত ছিল তাই সন্ধ্যাবেলা ড্রয়িং রুমে সবাই মিলে চা আর পাকোড়া খেতে খেতে গল্প করছে। সবটা অনিমাই বানিয়েছে। নাহিদ পাকোড়া খেতে খেতে বলল, ভাবি, জাদু আছে তোমার হাতে। কি টেস্ট! মানতে হবে এডি, তোর কপাল ভালো। আমার ম্যাডাম তো রান্না ও জানে না। বিয়ের পর কি হবে কে জানে? আদ্রিয়ান হেসে বলল, তোর রান্নার হাত তো ভালো, তুমি খাওয়াবি। সব সময় বউরাই কেন রাঁধবে? হ্যাঁ, কপালে আমার সেটাই আছে। ওরা এসব নিয়ে হাসি হাসি করছে। তখন পাশ দিয়ে একজন সার্ভেন্ট স্টোর রুম পরিষ্কার করে ঝুড়িতে আবর্জনা নিয়ে যাচ্ছিল। তখন ঝুড়ি থেকে একটা কাগজ পড়ে গেল। অনিমা কাগজটা তুলে ডাকতে যাবে, তার আগেই কাগজে লেখাটা দেখে ওর চোখ আটকে গেল। মাথা প্রচণ্ড জোরে ব্যথা করে উঠল। কিছু আর্তনাদ, মাটিতে ভেসে যাওয়া রক্ত, একটা মেয়ের করুণ আকুতি মিনতি, হৃদয়গ্রাসী চিৎকার সব কানে বাজছে, চোখে আবছা ভেসে উঠছে। আর দাঁড়িয়ে থাকতে পারল না, সব অন্ধকার হয়ে গেল ওর। জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলেই আদ্রিয়ান ধরে ফেলল ওকে। ওরাও দাঁড়িয়ে গেল। অভ্র, জাবিন অনিমাকে নিয়ে ব্যস্ত। নাহিদ দ্রুত সেই কাগজটা নিয়ে দেখল ওটা প্রায় 1.5 বছর পুরনো একটা পেপার কাট, তাও ছেঁড়া। হেডলাইনের অংশে একটা নাম বোঝা যাচ্ছে, আরজু শর্মা। নাহিদ একটু অবাক হল। নামটা দেখেই বোঝা যাচ্ছে যে মেয়েটা বাঙালি নয়, সম্ভবত ভারতীয়। কিন্তু একটা অবাঙালি মেয়ের নাম পড়ে অনিমা এমন করল কেন? ও বুঝতে পারছে নামটার সাথে অনিমা স্মৃতি জড়িয়ে আছে কোনোভাবে। আদ্রিয়ানের এসবে খেয়াল নেই। ও অনিমাকে নিয়ে ব্যস্ত হয়ে আছে। অনিমাকে ধরে নিয়ে সোফায় বসতেই নাহিদ পেপারটা আদ্রিয়ানের দিকে এগিয়ে দিল। আদ্রিয়ান ভ্রু কুঁচকে পেপারের অংশটুকু পড়ল, কিন্তু কিছু বলল না। অনিমাকে কোলে তুলে নিয়ে নাহিদকে কিছু এক ইশারা করে রুমের উদ্দেশ্যে হাঁটা দিল। সারা রুমে পিনপতন নীরবতা। আদ্রিয়ান খাটের কর্নারে বসে অনিমার দিকে তাকিয়ে আছে। নাহিদ পেছনে দিকে দাঁড়িয়ে আছেন। অপর পাশে অভ্র আর জাবিন প্রায় 2 ফুটের দূরত্বে সারিতে দাঁড়িয়ে আছে। ডক্টর অনিমার পালস রেট করছে। অনিমার জ্ঞান ফিরেছে, কিন্তু শরীর খুব দুর্বল। পিটপিট করে তাকিয়ে আছে সবার দিকে। ডক্টর চেক করে অনিমার দিকে তাকিয়ে বলল, এখন ঠিক লাগছে? অনিমা ঠোঁটের কোণে একটু হাসি ঝুলিয়ে চোখের ইশারায় বোঝালো ও ঠিক আছে। ডক্টরও হেসে দিয়ে বললেন, গুড, রেস্ট কর এখন, একদম দৌড়ঝাঁপ করবে না। অনিমার হাসি পেল। এরকমভাবে বলছে যেন ও একটা বাচ্চা মেয়ে। তবুও মাথা নেড়ে সম্মতি জানাল। ডক্টর উঠে দাঁড়ালেন। আদ্রিয়ানও উঠে দাঁড়াল। ডক্টর বললেন, মিস্টার জোহাইর একটু এদিকে আসুন। আদ্রিয়ান ডক্টরের সাথে একটু দূরে গিয়ে দাঁড়াল। কিছুটা চিন্তিত স্বরে আদ্রিয়ান বলল, কিছু কি সিরিয়াস ডক্টর? না, উনি এখন ঠিক আছেন। আসলে হঠাৎ ব্রেইনে মারাত্মকভাবে প্রেশার পড়ে যাওয়াতে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। ঔষধ স্লোলি কাজ করছে। ওনার সবটাই মনে পড়েছে ঠিকই, কিন্তু হঠাৎ ওসব নিয়ে ভাবলে মাথায় চাপ পড়ে। সম্ভবত অতীতের কিছু গভীরভাবে মনে করছিলেন, তাই এই অবস্থা। পুরোপুরি সুস্থ হবার আগে ওনার দিকে একটু খেয়াল রাখবেন। এরকম হওয়াটা কিন্তু খুব রিস্কি। চিরকালের মতো স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে পারে বা পাগলও হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। আদ্রিয়ানের মনে ধাক্কা লাগল শেষ কথাটা শুনে।
শুকনো একটা ঢোক গিলে গম্ভীর স্বরে বলল, আমি খেয়াল রাখব। হ্যাঁ, আপনার বউয়ের খেয়াল তো আপনাকেই রাখতে হবে। বউ কথাটা শুনে আদ্রিয়ান অনিমার দিকে তাকাল। কেমন অদ্ভুত অনুভূতি হল ওর। একটা অদ্ভুত শান্তি। ডক্টর বলল, আজ তাহলে আসি? জি, ধন্যবাদ। অভ্র ডক্টরকে এগিয়ে দিয়ে আসতে গেল। আদ্রিয়ান পকেটে হাত ঢুকিয়ে দেখছে অনিমাকে। জাবিন অনিমার পাশে বসল। ওকে ধরে বিছানায় হেলান দিয়ে শুইয়ে দিয়ে বলল, ভাবি, কিছু খাবে এখন? অনিমা ভাঙা গলায় বলল, না, খেতে ইচ্ছে করছে না। আদ্রিয়ান গম্ভীর স্বরে বলল, খেতে ইচ্ছা না করলেও খেতে হবে। শরীরের অবস্থা দেখেছ? কথাও ঠিক করে বলতে পারছে না। একটু পর আবার মাথা ঘুরে পড়ে যাবে, আমি আবার ডক্টর ডাকব, হসপিটালে দৌড়াব, এই করব সারাদিন। আমার তো আর কাজ নেই। অনিমা মুখ ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলল, আমি কাউকে বলেছি কাজ ফেলে আমায় নিয়ে ভাবতে? আদ্রিয়ান নাহিদের দিকে তাকিয়ে বলল, দেখ, ঠিক করে কথা বলতে পারে না, অথচ মেজাজ 16 আনা। দিনরাত ননস্টপ চর মারলেও এই মেয়ে ঠিক হবে না। ঠিক গালে হাত দিয়ে কাদো কাদো গলায় আবার তেরামি মার্কা কথা বলবে। অনিমা নাহিদের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলল, দেখছেন ভাইয়া, একটা অসুস্থ মেয়েকে কিভাবে বকছে? একটুও দয়া মায়া নেই। নির্দয় লোক একটা। জাবিন ঠোঁট চেপে হাসছে। নাহিদও থুতনিতে হাত রেখে মজা নিচ্ছিল। অনিমার কথা শুনে নাহিদ একটু সিরিয়াস হওয়ার ভান করে বিছানার কোণে বসে বলল, ঠিকই তো এডি, মেয়েটা অসুস্থ আর তুই কি প্যাচাল শুরু করে দিয়েছিস। জাবিন, যা তো খাবার নিয়ে আয়। জাবিন যেতে নিয়েও থেমে গিয়ে বলল, আচ্ছা ভাবি, তখন হঠাৎ কি দেখলে বলো তো যে এভাবে ভয় পেয়ে গেলে? অনিমার মুখের হাসি সাথে সাথেই মিলিয়ে গেল। তখনকার কথা মনে পড়তেই আবার অস্বস্তি হচ্ছে। নাহিদ প্রসঙ্গ পাল্টে বলল, তেমন কিছু না, উইক ছিল তাই এরকম হয়েছে। ডক্টর বলেছে শুনিসনি? যা খাবারটা নিয়ে আয়। কিন্তু ওই কাক। আদ্রিয়ান চোখ রাঙিয়ে বলল, তোকে যেতে বলছি তো। জাবিন মনে একটু দ্বিধা রেখেই চলে গেল। ও রুম থেকে বের হচ্ছিল, ঠিক তখনই অভ্র ঢুকছিল। দুজনের আবারও সেই ঐতিহাসিক ধাক্কা লাগল। দুজনেই বিরক্ত হল। কিন্তু এবার আর কিছু না বলে জাবিন চলে গেল, আর অভ্র ভেতরে ঢুকল। ওরা তিনজন এমনই টুকিটাকি কিছু কথা বলছে। কিছুক্ষণের মধ্যে জাবিন খাবার নিয়ে চলে এলো। আদ্রিয়ান ওদের উদ্দেশ্য বলল, তোমরা যাও, আমি ওনাকে খাইয়ে আসছি। একা ছেড়ে গেলে একটু খেয়ে বাকি সব ফেলে দেবে। ওরা একে ওপরের মুখ চাওয়াচাওয়ি করে ঠোঁট চেপে হাসতে হাসতে চলে গেল। নাহিদ যেতে নিয়েও পেছনে ঘুরে বলল, একটু সাবধান হু। খাওয়াতে গিয়ে আবার সারারাত এই রুমেই পার করে দিস না। অনিমা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। আদ্রিয়ান একটু তেড়ে যেতেই নাহিদ এক প্রকার দৌড়ে চলে গেল। আদ্রিয়ান হালকা হেসে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। অনিমা হালকা অভিমানী দৃষ্টিতে দেখছে আদ্রিয়ানকে। আদ্রিয়ান বিছানাতে বসে প্লেটটা হাতে নিয়ে অনিমার দিকে খাবার এগিয়ে দিল। অনিমা মুখটা ছোট করে বলল, আমি নিজে খেয়ে নিতে পারব। চর খেয়ে খাবে নাকি শুধু খাবারটা খাবে? কোনটা বেটার? অনিমা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। লোকটা আস্ত একটা বজ্জাত। ওর মতো বাচ্চা মেয়েকে কথায় কথায় এভাবে চর থাপ্পড়ের ভয় দেখায়। আদ্রিয়ান শক্ত কণ্ঠে বলল, হা কর। অনিমা বাধ্য মেয়ের মতো চুপচাপ হা করে ফেলল। কারণ এই ছেলেকে কোনো বিশ্বাস নেই। সত্যিই মেরে বসতে পারে। আদ্রিয়ান যত্ন করে অনিমাকে খাওয়াচ্ছে আর অনিমা একদৃষ্টিতে দেখছে আদ্রিয়ানকে। রাগী লুকেও কিউট লাগে ওকে। এই চুলগুলো এলোমেলো হয়ে আছে।
নাক আর বেবি পিঙ্ক পাতলা ঠোঁটটাতে হালকা লালচে ভাব এসছে। অন্যরকম সুন্দর। অনিমার হঠাৎ সেই পেপারের কথা মনে পড়ল। ওর সবই এখন মনে পড়ে, কিন্তু সবকিছু তলিয়ে জোর খাটাতে হয় মাথায়, আর সেটা করতে গেলেই তীব্র মাথা যন্ত্রণা হয়। ও তাই আপাতত অতীত নিয়ে ভাবে না। ভেবেও এখন ও কিছু করতে পারবে না, কিন্তু ছেড়েও দেবে না। আগে নিজেকে সেভাবে তৈরি করতে হবে। অনেক প্রশ্নের উত্তর পাওয়া এখনো বাকি আছে। এসব ভাবনা বাদ দিয়ে ও আবার আদ্রিয়ানকে দেখায় মনোযোগ দিল। আদ্রিয়ান অনিমাকে ঔষধ খাইয়ে দিল। মুখ মুছে দিয়ে তাকিয়ে দেখে অনিমা একদৃষ্টিতে তাকিয়ে আছে। আদ্রিয়ান একটু হেসে অনিমার মুখের ওপর তুড়ি বাজাল। অনিমা হালকা চমকে উঠল, সাথে লজ্জাও পেল, তাই চোখ সরিয়ে নিল। আদ্রিয়ান অনিমার দিকে একটু ঝুঁকে বলল, আমি তো সম্পূর্ণটাই তোমার মায়াবিনী। আর তোমার জিনিসের দিকে তুমি শুধু তাকিয়ে থাকা কেন? যা ইচ্ছা তাই করতে পারো। এত লজ্জার কি আছে? আদ্রিয়ানের এরকম কথায় অনিমার লজ্জা কমার পরিবর্তে কয়েকগুণ বেড়ে গেল। হাতের নখ বারবার চাদরে ঘষছে। ও অন্যদিকে তাকিয়ে থেকেই বলল, আমার ঘুম পাচ্ছে, আপনি যান। আদ্রিয়ান অনিমাকে ধরে শুইয়ে দিয়ে গায়ে চাদর দিয়ে বলল, তুমি ঘুমিয়ে পড়লে তারপর যাব। আমি কি বাচ্চা নাকি যে ঘুম পাড়িয়ে তারপর যাবেন? আপাতত তাই। এখন চোখ বন্ধ কর। কিন্তু আদ্রিয়ান শক্ত কণ্ঠে বলল, চোখ বন্ধ। অনিমা অতি অসহায় অবলা বাচ্চার মতো চোখ বন্ধ করে ফেলল। আদ্রিয়ান মুচকি হেসে অনিমার চুলে আঙ্গুল চালাতে শুরু করল। অনিমা চোখ খিচে বন্ধ করে রেখেছে। আদ্রিয়ানের স্বাভাবিক স্পর্শ ওর মধ্যে শিহরণ জাগিয়ে দেয়। সেটা আদ্রিয়ানকে বোঝানো অসম্ভব। কিছুক্ষণের মধ্যেই অনিমা ঘুমিয়ে পড়ল। আদ্রিয়ান শান্ত দৃষ্টিতে দেখছে ওর মায়াবিনীকে। মনটা অদ্ভুতভাবে অস্থির হয়ে আছে। দিন দিন সবটা জটিল হচ্ছে। ও ওর উদ্দেশ্য অনুযায়ী এগোচ্ছে ঠিকই, কিন্তু এখন নতুন চিন্তা মাথায় এসে ভর করল। অনিমার সুস্থ হয়ে ওঠা খুব জরুরি। এই অসুস্থতাকে হাতিয়ার করতে অন্যদের বেশি সময় লাগবে না। এমনিতেও ও বেশি দিন অনিমাকে আড়াল করে রাখতে পারবে না। একটা জলজ্যান্ত মেয়েকে এভাবে বেশি দিন আড়ালে রাখা যায় না। তাই তাড়াতাড়ি এগোতে হবে ওকে। অর্ধেক জ্ঞান ভয়ঙ্কর। ওর মনে হচ্ছে ও যেটুকু জানে সেটা অর্ধেক। কিছু একটা আছে যেটা ও জেনেও জানে না। সেটা আগে জানতে হবে। আদ্রিয়ান অনিমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ওর কপালে আলতো করে চুমু দিয়ে বলল, তোমার কিচ্ছু হবে না। আদ্রিয়ান নামক বলয় তোমাকে সবসময় সব বিপদ থেকে আড়াল করে রাখবে। আদ্রিয়ান তোমার পিছু কখনো ছাড়বে না, সেটা তুমি না চাও বা না চাও। রিক সোফায় হেলান দিয়ে পায়ের ওপর পা দিয়ে একটা রুবিক্স কিউব মেলাচ্ছে আর ভাবছে। খুব গভীর ভাবনায় মগ্ন ও। কিছু তো একটা হচ্ছে ওর আশেপাশে, কিন্তু ও বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না। আজ শুনছিল কোনো এক মাদারের বিষয়ে আলোচনা করছে ওর বাবা আর মামা মিলে। ওকে দেখে আলোচনা থামিয়ে দিয়েছে। ইদানিং ওনারা দুজন মিলে খুব ব্যস্ত রাখতে চায় ওকে। কেন সেটাই বুঝতে পারে না। কিছুই ভালো লাগছে না ওর। সব অসহ্য লাগছে। আজ কতগুলো দিন হয়ে গেল অনিমার কোনো খোঁজই নেই ওর কাছে। ওর পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব নয়। ও ঠিক করে নিয়েছে আদ্রিয়ানের বাড়ি থেকে ঘুরে আসার পর ও এসব ছেড়ে শুধু অনিকে খুঁজবে। একটা কোনাও বাকি রাখবে না। এতে যে যাই বলুক। স্নিগ্ধা এসে দেখে রিক গভীর ভাবনায় মগ্ন। রুবিক্স কিউবটাও এখনো মেলাতে পারছে না। ও কফির মগটা টেবিলে রেখে বলল, কি ব্যাপার? সামান্য একটা রুবিক্স কিউব মেলাতে তোমার এত সময় লাগছে? মাথা কাজ করছে না। ইচ্ছে করে যদি মাথার কাজ বন্ধ করে রাখো, তাহলে মাথার আর কি দোষ? তুমি তো বোকা নও রিকদা।
কিন্তু কাছের লোকদেরকে অন্ধবিশ্বাস করে বসে থাক। একটা কথা মাথায় রেখ, ইতিহাস সাক্ষী আছে, সৎ লোক হোক বা অসৎ লোক, তাদের পতনের পেছনে মূল কারণ কিন্তু কাছের লোকই ছিল। পেছনে থেকে ছুরি কিন্তু ঘনিষ্ঠ লোকেরাই মারে। রিক কফির মগটা নিয়ে চুমুক দিয়ে বলল, আজকাল ডক্টরি বাদ দিয়ে ইতিহাস পড়ছিস নাকি? স্নিগ্ধা একটা হতাশ নিঃশ্বাস ত্যাগ করল। কাকে কি বলছে? এই ছেলে সবটা বুঝেও বোঝে না। ও কি সত্যিই এতটা অবুঝ নাকি যাদের সবটা দিয়ে বিশ্বাস করে তাদের প্রতি অবিশ্বাস মনে জায়গা দিতে চায় না, সেটা বুঝতে পারে না ও। রিক তাকিয়ে দেখে স্নিগ্ধা একদৃষ্টিতে দেখছে ওকে। রিক ভ্রু কুঁচকে বলল, হাঁ করে তাকিয়ে আছিস কেন? তোমাকে খুব সুন্দর লাগছে। রিক একটু হেসে কফিতে আবারও চুমুক দিয়ে বলল, এত হ্যাংলা কেন বলতো তুই? নীলপরিও তো তোর বয়সেই ছিল। কই, ও তো এরকম হ্যাংলা ছিল না। একটা কথা কি জানো, ভালোবাসলে সব মেয়েই এক পর্যায়ে হ্যাংলা টাইপ হয়ে যায়। অনিমা তোমাকে ভালোবাসত না তাই ওভাবে দেখত না, কিন্তু যখন কাউকে ভালোবাসবে ঠিক দেখবে। রিক রেগে গেল শেষের কথাটা শুনে। শক্ত কণ্ঠে বলল, না, দেখবে না, কাউকে দেখবে না। ভাগ্যকে বদলানো যায় না রিকদা। রিক কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা তুই তাহলে আমাকে এভাবে কেন দেখছিলি? ভালোটালো বাসিস নাকি? স্নিগ্ধা চুপ করে গেল। রিক আবারও কফিতে মনোযোগ দিল। ও অত গুরুত্ব দিয়ে কথাটা বলেনি, কিন্তু স্নিগ্ধা ভাবছে সত্যি তো। ও কি রিককে ভালোবাসে? এই টান, এই চিন্তা, রিক নীলপরি নীলপরি করলে ওর মাঝে মাঝে হিংসে হওয়া সব কি শুধু বন্ধুত্বের জন্যে? নাকি সত্যিই রিককে ও ভালোবাসে? এটাকে কি সত্যিই ভালোবাসা বলে? অনিমা সুস্থ হয়ে গেছে তাই কলেজ যাওয়া শুরু করেছে, যদিও এখন আদ্রিয়ানো ড্রপ করে দেয় ওকে মাঝে মাঝে। সেদিনের পর থেকে সবাই জানে যে অনিমা আদ্রিয়ানের পরিচিত কেউ, তাই এত লুকোচুরির কিছুই নেই। তবে দরকার ছাড়া খুব বেশি আসে না আদ্রিয়ান। কিন্তু আদ্রিয়ানের এরকম সতর্কতাতেও খুব একটা লাভ হয়নি। রবিনের সেই ঘটনার পর অনেকেই ব্যাপারটা নিয়ে চর্চা করে চলেছে। কেউ কেউ তো আছেই যারা 9কে 6 করতে জানে, আবার কেউ কেউ আছে প্রয়োজনের চেয়েও বেশি কৌতূহলী। সব মিলিয়ে একটা গুঞ্জন তৈরি হয়েছে চারপাশে। অনিমারা মাঠে বসে আড্ডা দিচ্ছে, তার বুট ভাজা খাচ্ছে। অনিমা বুট চিবুতে চিবুতে তীব্রকে উদ্দেশ্য করে বলল, তোদের প্যাচ আপ কবে হলো? এখন এত গলায় গলায় ভাব? অরুমিতা বলল, এ আর নতুন কি, এদের তো চলতেই থাকে। স্নেহা হাসতে হাসতে বলল, রাত 12টায় চকলেট আইসক্রিম নিয়ে হাজির হলে রেগে থাকা যায় তুই বল? তীব্র বিরক্তি নিয়ে বলল, তাও তো আধ ঘন্টা মশার কামড় খাইয়েছিস। প্রেম করবি আর এটুকু সহ্য করবি না? ডাফার প্রেমিক। অনিমা বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ থামো, 2 দিন অন্তত যেতে দে, তারপর আবার ঝগড়া করিস। অরুমিতা কিছু বলবে তার আগেই পেছনে থেকে আওয়াজ এলো, আজকালকার মেয়েরাও আছে, টাকার জন্যে যা ইচ্ছা করতে পারে, বড়লোক পেলেই ঘাড়ে ঝুলে পড়ে একদম। অনিমা চুপ করে রইল। এরকম বাজে ইঙ্গিত করে কথাবার্তা ওকে প্রায় বলা হচ্ছে এখন। ওর চরিত্র নিয়েও কথা বলে, বিশেষ করে সিনিয়র মেয়েগুলো, সাথে কিছু ছেলেও আছে, যদিও সরাসরি কেউ এখনো বলেনি। অনিমার খুব কান্না পায় তখন, কিন্তু পরে সামলে নেয় নিজেকে। আদ্রিয়ানকে কিছু টের পেতে দেয়নি এখনো ও। তীব্র উঠতে নিলেই অনিমা হাত ধরে আটকে নিল। ওরা উঠে চলে যেতে নিলেই ছেলে মেয়েগুলো পথ আটকে ধরল। ফর্সা করে একটা মেয়ে বলল, এখন তো যাবেই। সত্যি সবসময়ই তেতো হয়। তা কত দেয় এডি? আরেকটা মেয়ে বলল, পার ডে দেয় নাকি, পার মানহ নাও?
অনিমা বিস্ফোরিত চোখে তাকালো মেয়েটার দিকে। এরকম নোংরা কথা শুনতে হবে সত্যিই ভাবেনি ও। এর আগে ইঙ্গিতে বললেও এভাবে সরাসরি এসে এসব বলবে ও ভাবেনি। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। চোখ দিয়ে ইতিমধ্যে জল গড়িয়ে পড়েছে। অরুমিতা আর স্নেহাও শকট হয়ে দাঁড়িয়ে আছে। কিছু বলার ভাষা পাচ্ছে না। তীব্র রেগে বলল, একদম বাজে কথা বলবেন না। কি জানেন ওর সম্পর্কে? রিডিকিউলাস। পথ ছাড়ুন। এত বড় বড় কথা মানায় নাকি? আমরা জানি ও আদ্রিয়ানের কেউ হয় না। আর একজন পরপুরুষের বাড়িতে এভাবে ভালো মেয়েরা নিশ্চয়ই থাকে না। তীব্র বলল, তাতে আপনাদের কি সমস্যা? সমস্যা তো আছেই। এরকম নোংরা চরিত্রের মেয়েরা আমাদের ভার্সিটিতে থাকবে আর আমরা চুপ থাকব? এডির মতো একজন সেলিব্রিটি নিশ্চয়ই ঘরে সাজিয়ে রাখার জন্যে ওকে রাখেনি। এরা শুধু এক বাড়িতে থাকে না, নিশ্চয়ই এক রুমেও থাকে। তা তো অবশ্যই। এসব সেলিব্রিটিদের তো এরকম অহরহ থাকে। ওই যে বাংলায় কি যেন বলে না? হ্যাঁ, রক্ষিতা। এরা ঘরে এরকম দু একটা রক্ষিতা এমনিতেই রেখে দেয়। পাশে দাঁড়ানো ছেলেটা বলল, দু একটা রাত তো আমাদের সাথেও কাটাতে পারো সুন্দরী। এডির থেকে কম টাকা দেব না আমরা। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল। তীব্রর আর সহ্য হয়নি। ছেলেটার নাক বরাবর ঘুষি মেরে দিল। অরুমিতা, স্নেহা ওকে আটকাতে চাইছে। অনিমা আর দাঁড়ায়নি, ওখানে ছুটে বেরিয়ে গেল ওখান থেকে। কানে বারবার রক্ষিতা শব্দটা বাজছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে ওর। ওরা সবাই ঠিকই তো বলেছে। আদ্রিয়ান আর ওর সম্পর্কের কোনো বৈধতা নেই, কোনো নামও নেই। তাই লোকে তো এরকম কথা বলবেই। সমাজ তো এরকমই। কাঁদতে কাঁদতে গেটের বাইরে এসে আরেক দফা অবাক হল ও। এসব কি? ভেতরে যা হয়েছিল সেটা কি কম ছিল যে এখন এরাও এসে হাজির হল? আদ্রিয়ান আবরার জোহাইরের সাথে আপনার কি সম্পর্ক? আপনারা কি লিভ ইন করছেন? মিস অনিমা, আপনি কোনো সম্পর্কের ভিত্তিতে রকস্টার এডির বাড়িতে থাকছেন? কি পরিচয় আপনার? প্লিজ কিছু বলুন। সাংবাদিকদের নানারকম প্রশ্নের কোলাহলে চারপাশে বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ক্যামেরার লাইটের আলোগুলো থেকে থেকে জ্বলে উঠছে। অনিমা প্রায় কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। সাংবাদিকরা জেকে ধরেছে ওকে, তার ওপর ও অসুস্থ। চোখ দিয়ে জল পড়ছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে ও। তবুও সাংবাদিকরা থামছে না। একটানা প্রশ্ন করেই চলেছে। অরুমিতা আর স্নেহা মিলে অনিমাকে আড়াল করে রাখার চেষ্টায় আছে। আর তীব্র ওনাদের সরানোর চেষ্টা করছে। ওরা ওই সিনিয়রদের সামলে গেটের কাছে এসে দেখে কিছু সাংবাদিক অনিমাকে ঘিরে দাঁড়িয়ে নানারকম প্রশ্ন করে যাচ্ছে আর ছবি তুলছে। অনিমা সরতে চাইছে কিন্তু পারছে না। ওর দ্রুত এগিয়ে এসে অনিমাকে ওনাদের কাছ থেকে সরানোর চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হচ্ছে। আদ্রিয়ানকে ফোন করেছিল তীব্র, কিন্তু ফোন বন্ধ বলছে। হয়তো রেকর্ডিং এ আছে। ওনারা ওনাদের প্রশ্ন বান চালিয়েই যাচ্ছেন। অনিমার এক প্রকার হিচকি উঠে গেছে। ও ওরকম গলাতেই অস্ফুট স্বরে কিছু বলল, কিন্তু কেউ বুঝল না। সাংবাদিকদের মধ্যে একজন বলল, মিস অনিমা, প্লিজ বলুন, কে হয় আদ্রিয়ান আপনার? আপনারা কি কোনো অবৈধ সম্পর্কে জড়িত? গোটা ভার্সিটি অবাক হয়ে দেখছে। এরা হঠাৎ কোথা থেকে উদয় হল? যদি এনারা এরকম হঠাৎ হঠাৎই উদয় হয়। কেউ কেউ দেখে ভীষণ মজা পাচ্ছে ব্যাপারটায়। অনিমা ব্যাপারটা আর নিতে পারল না। ওখানে জ্ঞান হারিয়ে ফেলল। অরুমিতা আর স্নেহা মিলে দ্রুত ধরে ফেলল ওকে। তীব্রর চোখ মুখ লাল হয়ে গেছে। ও এবার ক্ষিপ্ত চোখে সাংবাদিকদের দিকে তাকিয়ে বলল, মেয়েটা অসুস্থ, অজ্ঞান হয়ে গেছে। এবার তো ছাড়ুন।
মেরে ফেলবেন ওকে? কথাটা বলে তীব্র এক প্রকার জোর করেই ওনাদেরকে সরিয়ে দিল। অরুমিতা, স্নেহা, তীব্র ধরে বহু কষ্টে অনিমাকে ওখান থেকে বের করে নিয়ে এলো। মেয়েটাকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে এক প্রকার যুদ্ধই করতে হয়েছে ওদেরকে। ওরা বেরিয়ে যেতেই সাংবাদিকরা হেডলাইন বানাতে শুরু করে দিল, আদ্রিয়ান আবরার জুহাইর বাড়িতে কে এই অপরিচিত তরুণী কার সাথে লিভ ইন করছেন রকস্টার এডি, ইত্যাদি ইত্যাদি। খবরটাকে রসালো করতে ঠিক যা যা করা লাগে তাই করছে। খবরটার মধ্যকার সত্যি বা মিথ্যেটুকু যাচাই করার দরকার নেই তাদের। আসল কথা হলো খবরটা পাবলিক কতটা খাবে সেটাই। সহজ ভাষায় যাকে বলে বিজনেস স্ট্র্যাটেজি। এদিকে খবরটা রঞ্জিত চৌধুরী আর কবির শেখ অবধি পৌঁছাতেই সে চমকে উঠলেন। অনিমাকে কোথায় না খুঁজেছে, আর এই মেয়ে কিনা ওখানে। রিক সেভাবে নিউজ দেখে না, কিন্তু লোকমুখে তো অবশ্যই শুনবে। কবির শেখ অনেকক্ষণ ভেবে বলল, কালকে ওর আদ্রিয়ানের বাড়ি যাবার কথা তাই না? হ্যাঁ। তো? কবির শেখ গম্ভীর গলায় বললেন, যেভাবেই হোক ওর যাওয়া আটকান আর ওকে ব্যস্ত রাখুন। নিউজ বা ফোনের কাছে যাতে সহজে যেতে না পারে। তাড়াতাড়ি করুন। রঞ্জিত চৌধুরী ও রিককে এখন কি দিয়ে বসিয়ে রাখবে সেটাই ভাবতে লাগল। বিছানায় দুই পা গুটিয়ে বসে মাথা মুখ কাচুমাচু করে বসে আছে অনিমা। কারণ ওর সামনে এখন বনের সাক্ষাৎ সিংহ দাঁড়িয়ে আছে। এখন শুধু গর্জন করে ওঠা বাকি। সবাই গর্জনের কম্পন সহ্য করার জন্য মোটামুটি প্রস্তুত। তীব্র, অরুমিতা, স্নেহা এক কোণে গুটিয়ে দাঁড়িয়ে আছে। নাহিদ আর অভ্র অনেকটা ভেজা বেড়াল স্টাইলে দাঁড়িয়ে আছে। জাবিন দরজার পাশে দাঁড়িয়ে উকিঝুঁকি দিচ্ছে। ও জানে ওর ভাইয়ের রাগ সম্পর্কে। আদ্রিয়ানকে দেখলে এখন ভালো লোকেরও হাওয়া টাইট হয়ে যাবে। এক হাতে চুলগুলো উল্টে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করে, আবার ছেড়ে দিল। অবাধ্য চুলগুলো আবার কপালে এসে পড়ল। আদ্রিয়ান অভ্রদিকে তাকাতেই অভ্র সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়াল। আদ্রিয়ান ওর কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে ধীর গলায় বলল, কোনো নিউজ চ্যানেল ছিল, খোঁজ লাগাও ইমিডিয়েটলি। অভ্র মাথা নিচু করে বলল, আমি খোঁজ নিতে পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যে রিপোর্ট চলেও আসবে। আর হঠাৎ ভার্সিটিতে প্রেস কি করে হাজির হলো সেই খবরটাও আমার চাই আজকের মধ্যে। স্যার, সেই খবরটা নেওয়ারও ব্যবস্থা হয়ে গেছে। আদ্রিয়ান আবারও জোরে জোরে কয়েকটা শ্বাস নিল। বোঝাই যাচ্ছে যে ওর রাগ মোটেও কমছে না, তবে কমানোর সর্বোচ্চ চেষ্টা করে চলেছে ও। তীব্রদের দিকে তাকাতেই ওরা তিনজনই থতমত খেয়ে নড়েচড়ে দাঁড়াল। আদ্রিয়ান ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে আঙুল দিয়ে নাক স্লাইড করতে করতে বলল, ক্যাম্পাসের ভেতরে এক্সাক্টলি কি হয়েছিল? কোনো প্রকারের ভনিতা না করে ফার্স্ট টু লাস্ট বল আমাকে। একটা সেন্টেন্সও যাতে মিস না হয়। অরুমিতা আর স্নেহা কথা বলার মতো অবস্থায় নেই। আদ্রিয়ানের রাগ দেখে ওদের গলার স্বর গলাতেই আটকে আছে। আদ্রিয়ান তাকাতেই তীব্র অনেকটা সাহস জুগিয়ে সবটা বলে দিল। কিচ্ছু বাদ রাখেনি। সব শুনে আদ্রিয়ানের রাগের মাত্রা প্রচণ্ড বেড়ে গেছে, সেটি ওর লালচে মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবুও খুব শান্ত দেখাচ্ছে ওকে। ও শান্তভাবেই বলল, সবাই বের হও রুম থেকে। কিন্তু আদ্রিয়ানের স্বাভাবিক কণ্ঠটাও ওদের কাছে রীতিমতো হুমকি মনে হল। তাই কেউ সাহস পেল না রুমে থাকার। সবাই বেরিয়ে গেল। অনিমা উঠে দাঁড়াতেই আদ্রিয়ান বলল, তোমাকে যেতে বলিনি আমি। অনিমা অসহায় মুখ করে দাঁড়িয়ে রইল। আদ্রিয়ান গিয়ে শব্দ করেই দরজাটা বন্ধ করে দিল। আদ্রিয়ান এবার অনিমার দিকে তাকাতেই অনিমা আরও একটু গুটিয়ে দাঁড়াল। বুক কাঁপছে ওর, গলা শুকিয়ে আসছে। আদ্রিয়ান ওর সামনে এসে একদম শান্ত গলায় বলল, কতদিন ধরে হচ্ছে এসব?
অনিমা কোনো উত্তর দিচ্ছে না, মাথা নিচু করে হাত কচলে যাচ্ছে। কান্না পাচ্ছে এখন খুব ওর। আদ্রিয়ান এবার ঘর কাঁপিয়ে ধমক দিয়ে বলল, আনসার মি ড্যাম ইট। অনিমা কেঁপে উঠল। অনিমা ভয় পেয়ে এক নিঃশ্বাসে বলল, কয়েকদিন যাবত। আর তুমি আমাকে সেটা আজ বলছ? আদ্রিয়ানের ধমকিতে অনিমা আবারও কেঁপে উঠল। এমনিতেই মন খারাপ, তার ওপর এই লোকটা আবার ওকে বকাবকি করছে। অনিমা কান্নামিশ্রিত চোখে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান ওর হাত ধরে নিজের দিকে টেনে বলল, এই মেয়ে, তুমি জানো তুমি আমার কাছে কি কতটা? তোমার সম্পর্কে কেউ এমন কিছু ভাববে সেটাও আমি ভাবতে পারি না। আর ওরা এরকম কিছু বলেছে আর তুমি এতদিন যাবৎ সেসব শুনেছ? এত সাহস কে দিয়েছে তোমাকে? অনিমা মাথা নিচু করে আছে, যে কোনো সময় কেঁদে দেবে। আদ্রিয়ান ওকে ঝাঁকিয়ে বলল, চুপ করে আছো কেন? তুমি আগে আমাকে সবটা বললে আজ এরকম কিছু হতো না। তুমি জানো এখন কি কি হতে পারে? সেসব না হয় আমি সামলে নেব, কিন্তু তার চেয়েও বড় কথা তোমার চরিত্র না সম্মান নিয়ে কেউ কথা বলবে কেন? হোয়াই? এত সাহস? এত সাহস কে দিয়েছে এদের? আদ্রিয়ানকে এভাবে দেখে অনিমা বেশ ভয় পাচ্ছে। ও ঠোঁট ফুলিয়ে কেঁদে ফেলতে গেলেই আদ্রিয়ান শক্ত কণ্ঠে বলল, একদম না। এটাই আমার দুর্বলতা। তাই কান্নাকাটি করে আমার রাগ কমানোর চেষ্টা ভুলেও করবে না। কিন্তু ও কান্না থামাতে পারেনি। অনিমা মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আদ্রিয়ান সযত্নে চোখ মুছে দিতে দিতে বলল, একদম কাঁদবে না। অনিমা বারবার কেঁপে কেঁপে উঠছে। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, এদের ছাড়ব না আমি। আদ্রিয়ান আবরার জোহাইরকে চেনে না এরা? রক্ষিতা বলেছে তাই না? আজ তো কথাটা বলে বাইরে যেতে নিলে অনিমা এবার শক্ত কণ্ঠে বলল, আপনি কোনো আঘাত করবেন না ওদের, আপনাকে আমার কসম। আদ্রিয়ান অনেকটা হিংস্র বাঘের মতো তাকালো অনিমার দিকে। এগিয়ে এসে ওর হাত মুচড়ে ধরে বলল, আবার বল। অনিমা খুব ব্যথা পাচ্ছে, তবুও আদ্রিয়ানের চোখে চোখ রেখে বলল, ওনাদের এসব বলা কি খুব যুক্তিহীন আদ্রিয়ান? আমাকে আপনার রক্ষিতা বলাতে আপনার রাগ হল, কিন্তু আমায় পরিচয় কি? কেন আছি আমি এখানে? কে হই আমি আপনার? আমাদের সম্পর্ক কি? কি নাম আমাদের সম্পর্কের? উত্তর আছে আপনার কাছে? আদ্রিয়ান হাত আলগা করে দিল। অনিমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, নাম ছাড়া কোনো সম্পর্কের কোনো মূল্য নেই? মূল্য থাকলেও সেই মূল্য সমাজ দেয় না আদ্রিয়ান। সমাজ সব সম্পর্কের নাম খোঁজে, এরকম সম্পর্ক সমাজ মানে না। তাই আমাকে এসব শুনতে হবে। কজনের মুখ বন্ধ করবেন আপনি? প্রেসের, ভার্সিটির ছেলেমেয়েদের? সমাজের সবার মুখ বন্ধ করতে পারবেন? আদ্রিয়ান কোনো কথা বলল না। কিছুক্ষণ অনিমার দিকে তাকিয়ে থেকে বলল, আমি কসম টসম কোনোদিনও মানি না, কিন্তু কসমটা এমন একজনকে নিয়ে দিয়েছ যাকে নিয়ে কোনো রকমের রিস্ক আমি নিতে পারব না। সেটা কুসংস্কারই হোক। ওদের কিছু বলবো না ঠিকই, কিন্তু এখন অন্য কিছু করব। কথাটা বলে অনিমার হাত শক্ত করে ধরে রুম থেকে বেরিয়ে এলো। অনিমা আদ্রিয়ানের কথার মানে বুঝল না, তাই অবাক হয়ে তাকিয়ে আছে। দরজার কাছে দাঁড়িয়ে দেখে অভ্র ওরা সবাই দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান অভ্রকে উদ্দেশ্য করে বলল, 1 ঘন্টার মধ্যে ওই সবগুলো চ্যানেলকে কাজী অফিসের সামনে এসে হাজির হতে বলো। তোমরাও এসো সাথে। কাজী অফিস শুনে অনিমা চমকে উঠল। আদ্রিয়ান অনিমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গেল। বাকিরাও বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে ওদের পেছনে ছুট লাগাল।
ঘণ্টা খানেকের মধ্যে সবকিছুই বদলে গেল। অনিমা আদ্রিয়ানের বিয়ে হয়ে গেছে। অনিমা পুরোটা সময় একটা শকের মধ্যে ছিল। কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারেনি। সবটাই কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। এখন ও বিবাহিত। আদ্রিয়ানের বউও, মানে আদ্রিয়ান ওর হাজবেন্ড এখন। এগুলো সব সত্যি? চলবে।